নমস্কার, শিক্ষায় আপনাদের সকলকে স্বাগত। দিস ইজ ইয়োর ফ্যাকাল্টি অফ কনস্টিটিউশন ফ্রম টিম শিক্ষা। সো আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড লেকচার 1-এ আমরা আলোচনা করেছিলাম রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে শুরু করে 1813 অবধি। এই লেকচারে আমরা দেখব অ্যাক্ট 1833 থেকে 1909 অবধি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড লেকচার 2-তে। এবং এরপরে আমরা ডিরেক্টলি ঢুকে যাব মেকিং অফ দ্য কনস্টিটিউশন চ্যাপ্টারে, যেটা কিনা লক্ষ্মীকান্ত বইয়ের সেকেন্ড চ্যাপ্টার। এবং সেখানে 1919 সাল বা 1919-এর যে অ্যাক্ট, সেখান থেকে কিভাবে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সো আজকে আমাদের ফার্স্ট যেটা অ্যাক্ট সেটা হলো চার্টার অ্যাক্ট অফ 1833। ওকে, সো আগের সেশনে আমরা আলোচনা করেছিলাম কি না, রেগুলেটিং অ্যাক্ট 1773-তে বলেছিলাম লেজিসলেটিভ পাওয়ার অফ বিহার এবং ওড়িশা এর যে গভর্নর, এদের লেজিসলেটিভ পাওয়ার আস্তে আস্তে নেওয়া শুরু হলো। স্টার্টেড টু বি গিভেন, এই কথাটা আমি বলেছিলাম। ওকে, স্টার্টেড টু বি গিভেন এই কথাটা বলেছিলাম। এবং আস্তে আস্তে যখন সব পাওয়ার নিয়ে নেওয়া হলো, তখন বিহার এবং ওড়িশার গভর্নরের যে পাওয়ার সেটা জিরো হয়ে গেল। এবং সেই পাওয়ারগুলো কাকে দেওয়া হচ্ছে না, সেই পাওয়ারগুলো দেওয়া হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে। সো এত পাওয়ার পাওয়ার পরে গভর্নর জেনারেল অফ বেঙ্গল সেখান থেকে হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সো আমাদের ফার্স্ট যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন তিনি হলেন লর্ড উইলিয়াম বেন্টিং সাহেব। ওকে, অর্থাৎ কি হয়ে গেল না, ওয়ান ম্যান আর্মি হয়ে গেল। ওকে, হেন্স এটাকে বলা হচ্ছে ফাইনাল স্টেপ অফ সেন্ট্রালাইজেশন, কারণ ফার্স্ট স্টেপ অফ সেন্ট্রালাইজেশন হচ্ছে 1773, যেখানে আস্তে আস্তে দেওয়া শুরু হচ্ছিল এবং লেজিসলেটিভ পাওয়ারটাকে। ওকে, এবং লাস্ট স্টেপ কি হয়ে গেল না, 1833 অ্যাক্ট হয়ে গেল ফাইনাল স্টেপ অফ সেন্ট্রালাইজেশন। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াই ব্রিটিশ ইজ ডুইং সেন্ট্রালাইজেশন? ব্রিটিশ গভর্নমেন্টের কেন সেন্ট্রালাইজেশনের দরকার পড়ে গেল? ওকে, কারণ দে ওয়ান্টেড টু কন্ট্রোল ইন্ডিয়া। ওকে, দে ওয়ান্টেড টু কন্ট্রোল ইন্ডিয়া। আবার প্রশ্ন, কিন্তু আজকে আমাদের আছে ডিসেন্ট্রালাইজেশন। এই ডিসেন্ট্রালাইজেশনের মানে কি না, এখন চিফ মিনিস্টারও ডিসিশন নেয় সব রাজ্যের, সবাইকে, সব স্টেটকে 3খানা লিস্ট দেওয়া আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। কিন্তু তখনকার দিনে এটা দেওয়া ছিল না। এবং ব্রিটিশরা কি চাইছিল, ব্রিটিশরা চাইছিল অ্যাকচুয়াল কন্ট্রোল। ওকে, ইন আদার ওয়ার্ডস সেন্ট্রালাইজেশন বলতে নাথিং বাট দ্য কলোনাইজেশন। ওকে, সো কংগ্রাচুলেশন, তোমরা এখন হয়ে গেলে, মানে ব্রিটিশ রাষ্ট্র এখন হয়ে গেলে, ভারতবর্ষ এখন হয়ে গেলে কলোনি। কিসের মাধ্যমে না, চার্টার অ্যাক্ট 1833 এর মাধ্যমে সম্পূর্ণ কন্ট্রোল। দ্য পলিটিক্যাল অ্যান্ড লিগাল কন্ট্রোল অফ ইন্ডিয়া ইজ কমপ্লিটেড বাই দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1833। এরপরে আমরা আসছি না, লজ বিকাম অ্যাক্টস। ওকে, প্রথমে একে রেগুলেশনস বলা হতো, অর্থাৎ প্রাইমারিলি এক্সিকিউটিভ, বাট যখন এটা লেজিসলেটিভ স্যাংশন পেয়ে গেল তখন দে আর কল্ড অ্যাক্টস। ওকে, দে আর কল্ড অ্যাক্টস। লাস্ট পয়েন্ট কি আমাদের, সরি, ফোর্থ পয়েন্ট কি, এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হয়ে গেল ইন ট্রাস্ট, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত টেরিটরি ব্রিটিশ গভর্নমেন্টের অংশ, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইজ হোল্ডিং ইট ইন ট্রাস্ট। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে না, এটা কি করেছিল, অ্যাটেম্পটেড টু ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ ওপেন কম্পিটিশন, অ্যাটেম্পটেড টু ইন্ট্রোডিউস। ওকে, সো আমাদের নেক্সট যে চার্টার অ্যাক্ট হবে সেটা হবে আমাদের চার্টার অ্যাক্ট অফ 1833। ওকে, সো এটাকে লাস্ট চার্টার অ্যাক্ট বলা হচ্ছে। কেন বলা হচ্ছে লাস্ট চার্টার অ্যাক্ট? কারণ এখানে একটা মেজর প্রবলেম হলো, ব্রিটিশরা কী করতো, সেখানে বসে বসে ল পাস করতো এবং ভাবতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু আদতে সেটা হচ্ছিল না। কেন না, বিকজ অফ দিস কোভেনেন্টেড সিভিল সার্ভিসেস, বিকজ অফ দিস কোভেনেন্টেড সিভিল সার্ভিসেস, মানে আমাদের জন্য, আমরা নেক্সট ইয়ার আইসিএস হচ্ছি, ইন্ডিয়ান সিভিল সার্ভিস হচ্ছি। ওকে, মানে এখনকার দিনে যেটা আইএএস। ওকে, তো সেই সময় কি হতো না, দু ধরনের সিভিল সার্ভিস ছিল, একটা হচ্ছে হায়ার কোভেনেন্টেড সিভিল সার্ভিস, একটা হচ্ছে লোয়ার কোভেনেন্টেড সিভিল সার্ভিস।
এই যে হায়ার কোভেনেন্ট অ্যান্ড সিভিল সার্ভিসকেই যেটার কোনো ওপেন এক্সামিনেশন ছিল না, এই হায়ারটাকেই বলা হতো কোভেনেন্ট অ্যান্ড সিভিল সার্ভিস। ওকে, যেটার ওপেন এক্সামিনেশন ছিল না। কি করে অ্যাডমিশন হতো এখানে, কি করে তখন আইসিএস হতো না, সেখানে হেলিভেরি পেট্রোনাল সিস্টেম বলে একটা সিস্টেম চালু থাকতো। কি হতো সেখানে, হেলিভেরি নামক একটা কলেজ ছিল। ওকে, হেলিভেরি নামক একটা কলেজ ছিল, এই কলেজে অ্যাডমিশন নাও, দিয়ে গ্র্যাজুয়েট হও, ইউ উইল বিকাম আ কোভেনেন্ট অ্যান্ড সিভিল সার্ভিস। কিন্তু দুঃখ কি না, ইট ওয়াজ নট অ্যাভেলেবল ফর ইন্ডিয়ানস, কারণ ওপেন কম্পিটিশন তখন ছিলই না। ওকে, সো এখানে অ্যাডমিশন কী করে নিতে হতো না, এখানে অ্যাডমিশন নিতে হতো কোর্ট অফ ডিরেক্টরসের কাছ থেকে, স্পন্সরশিপ নিতে হতো। এখন কোর্ট অফ ডিরেক্টরস কি না, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা অংশ। দেয়ারফর কি হচ্ছে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বিউরোক্রেসি হয়েছিল অনেকটাই লয়াল, অ্যান্ড দেয়ারফর ব্রিটিশ গভর্নমেন্ট যখন থেকে কাজ করছিল, যখন থেকে এই লগুলো পাস হচ্ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিস্ট্রয় হচ্ছিল না। কেন না, এই কোভেনেন্ট অ্যান্ড সিভিল সার্ভিসের জন্য এই বিউরোক্রেসি তাকে ডিস্ট্রয় হতেই দিচ্ছিল না। সো চার্টার অ্যাক্ট অফ 1853 কী করলো, একটা বড় সিদ্ধান্ত নিল। দে মেড কোভেনেন্ট অ্যান্ড সিভিল সার্ভিস ওকে অ্যাজ অ্যান ওপেন কম্পিটিশন। ওকে, আবার এই যে ফার্স্ট ওপেন কম্পিটিশন প্রপোজালটা মেড হয়েছিল 1833 সালে। ওকে, একটু আগে বললাম, কিন্তু এত সলিড অপোজিশন ছিল তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরসদের দিক দিয়ে, যে এটা ফাইনালি ইমপ্লিমেন্টেড হচ্ছে কোথায় না 1833-তে প্রপোজ হয়ে ইমপ্লিমেন্টেড হচ্ছে 1853-তে। ফার্স্ট টাইম ওপেন কম্পিটিশন হচ্ছে, এবং সেখানে কোন কমিটি রিপোর্ট পেশ করেছিল, লর্ড মেকলের কমিটি রিপোর্টটি পেশ করেছিল। ওকে, সো এখন 1853-কে লাস্ট চার্টার অ্যাক্ট কেন বলল না, দে মেড আ সেপারেট লেজিসলেটিভ কাউন্সিল, যেটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। ওকে, যার মেম্বারকে বলা হতো কাউন্সিলার্স, মিনি পার্লামেন্ট টাইপ। আরও একটা বড় স্টেপ নিল 1853 অ্যাক্ট, কি না ব্রিটিশ পার্লামেন্ট বলল, উই আর গোয়িং টু গিভ ইনডেফিনাইট এক্সটেনশন। ওকে, মানে এক কথায় এদের কাছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এত কিছু থাকলো না, তাই তাদের প্রপার্টিগুলো হোল্ডিং ইন ট্রাস্ট দিল, মানে দেয়ার ওয়াজ এ ইনডেফিনাইট লাইসেন্স গিভেন টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সো এখন লাস্ট কেন না, এরপরে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার আর কোনো দরকারই ছিল না অ্যাক্টের মাধ্যমে, তাই এটা হচ্ছে লাস্ট চার্টার অ্যাক্ট, আর কোনো দরকারই পড়লো না ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার। কিন্তু কিন্তু কে জানতো, ওকে, কে জানতো যে সময় বুঝিয়ে দেয়, হু নিউ দ্য ডেস্টিনি। বিকজ 1853-তে আমাদের কি হচ্ছে না, লাস্ট চার্টার অ্যাক্ট পাস হচ্ছে। ওকে, ইনডেফিনাইট লাইসেন্স পাচ্ছে, টু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হচ্ছে। এরপরেই 4 বছর পর কি হচ্ছে না, 1857-তে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হচ্ছে। ওকে, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, যেটাকে আমরা বলছি ভারতীয়রা, কিন্তু ইংরেজরা সেটাকে বলছে কিনা সেপই মিউটিনি। ওকে, অ্যান্ড দিস ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ব্রট ইংল্যান্ড ইঞ্চেস অ্যাওয়ে ফ্রম লুজিং ইন্ডিয়া। ইন্ডিয়া তাদের কাছে এতটাই জরুরি ছিল যে, মানে আমরা হচ্ছি উই আর দ্য ক্যাশ কাউস ফর দেম, আমরা তাদের পয়সা দিলে তবেই দে বিকামিং ইম্পেরিয়াল মাস্টার। ওকে, এখন এই সেপই মিউটিনির সময় গভর্নর সিস্টেম অফ ইংল্যান্ড ওয়াজ নট ফাংশনিং প্রপারলি, তাই তারা অ্যাক্ট পাস করলো, যেটা কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। ওকে, সো গভর্নর জেনারেলকে রিপ্লেস করে এখানে বলা হলো কি ভাইস রয়, যেটা আমাদের ছিলেন লর্ড ক্যানিং সাহেব, প্রথম ভাইস রয়। এখন ভাইস রয় কেন না, হি ওয়াজ দ্য ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ক্রাউন। ওকে, এরপরে আরেকটা ইনফরমেশন আছে এখানে, 1858-র অপর নাম হচ্ছে, মানে অ্যাক্টের অপর নাম হচ্ছে অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। সো গুড শব্দটা কেন ব্রিটিশরা ইউজ করলো বাচ্চাদের মতো, তো এটা যদি গুড গভর্নমেন্ট হয়, তার আগে কি নিশ্চয়ই ব্যাড গভর্নমেন্ট ছিল? এটার অ্যান্সার হয়ে যাবে কি, এটার অ্যান্সার হয়ে যাবে নো। গুড গভর্নমেন্ট বলতে এখানে বোঝানো হয়েছে রেসপন্সিবল গভর্নমেন্ট, অর্থাৎ অ্যান্সারেবল গভর্নমেন্ট
বোঝানো হয়েছে। এই অ্যাক্টে আর কি বলা হলো, এরা ইংল্যান্ডে বললো, এরা ইংল্যান্ডের পার্লামেন্টে একটা কাউন্সিল অফ ইন্ডিয়া বানাবে 15 জন মেম্বার নিয়ে, ওকে, যেটা হবে অ্যাডভাইজারি ইন নেচার, ওকে, যেটা কি না হেড করবে আমাদের সেক্রেটারি অফ স্টেট, ওকে। এই সেক্রেটারি অফ স্টেট হচ্ছে আমাদের ক্যাবিনেট মিনিস্টার, ওকে। এই ক্যাবিনেট মিনিস্টারই কি হচ্ছে না অ্যান্সারেবল টু দ্য পার্লামেন্ট অফ ইংল্যান্ড, ওকে। সো ইউ আর অ্যান্সারিং নাও। এখন স্টোরিটা হচ্ছে এরকম যে সমস্ত অফিসারগুলো রিপোর্ট করছে ভাইসরয়কে, সমস্ত ভাইসরয় রিপোর্ট করছে সেক্রেটারি অফ স্টেটকে, সেক্রেটারি অফ স্টেট রিপোর্ট করছে কাকে না পার্লামেন্টকে। তো সবাই একে অপরের কাছে কি করছে না অ্যান্সার দিচ্ছে। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস এই 1858 অ্যাক্টের, না কুইন ভিক্টোরিয়া, ওকে, কুইন ভিক্টোরিয়া বলল আই অ্যাম গোয়িং টু বি দ্য এমপ্রেস অফ ইন্ডিয়া, ওকে। এবং সে নভেম্বর মাসের 1858 সালে দে মেড আ প্রোক্লেমেশন অ্যাট এলাহাবাদ। এরপরই ব্রিটিশ গভর্নমেন্টের নাম চেঞ্জ হয়ে গেল হার ম্যাজেস্টিজ গভর্নমেন্ট, হার ম্যাজেস্টিজ গভর্নমেন্ট। এটাই হচ্ছে অ্যান্সারেবল গভর্নমেন্ট। সো কংগ্রাচুলেশন একটা রেসপন্সিবল গভর্নমেন্ট পাওয়ার জন্য। এখন কেন কংগ্রাচুলেশন দিলাম, কারণ আগে কি আমরা শাহজাহানকে বলতে পারতাম, জিজ্ঞেস করতে পারতাম যে তাজমহল কেন বানাচ্ছ? এখন এটা গুড গভর্নমেন্ট না ব্যাড গভর্নমেন্ট সেটা পরে দেখব। অ্যাপার্ট ফ্রম দ্যাট সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়ার সাথে একটা কাউন্সিল বানানো হলো, যেটা সেক্রেটারি অফ স্টেট ইন কাউন্সিল, যেটাকে বডি কর্পোরেট বানানো হলো। এখন এই বডি কর্পোরেট মানে কি না, তুমি সরকারের উপর কেস করতে পারবে, সরকার তোমার উপর কেস করতে পারবে। অর্থাৎ মানে আমরা কি আগে আকবরের উপর কেস করতে পারতাম, কিন্তু এখন সেই এই অ্যাক্টের মাধ্যমে পারবো। তাহলে একটা কি হলো না নিউ চেঞ্জ হলো, ওকে। সো এই গেল আমাদের 1858 অ্যাক্ট। কিন্তু কিন্তু 1858 মোস্টলি গভর্নমেন্ট স্ট্রাকচারকে সেরকম কিছু চেঞ্জ করতে পারেনি। এটা কেবল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রিম লাইনকে চেঞ্জ করেছিল, মানে একটা কনসোলেশন প্রাইস টাইপ, ওকে। এরপরে লর্ড ক্যানিং সাহেব কী করলেন না, লর্ড ক্যানিংয়ের প্ল্যান ছিল লেট গেট ইন্ডিয়ান্স টু দ্য গভর্নমেন্ট। তাই জন্য ব্রিটিশার্স স্টার্টেড পাসিং ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটা কিনা ছিল 3খানা, 1861, 1892, 1909, 3খানা। এদের মধ্যে প্রথম হচ্ছে আমাদের 1861। প্রথমবার ইউ স্টার্টেড হ্যাভিং ইন্ডিয়ানস সিটিং ইন সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলস, কিন্তু অ্যাজ আ নন অফিসিয়াল মেম্বার, ওকে, অ্যাজ আ নন অফিসিয়াল মেম্বার, কারণ কোনো পাওয়ার ছিল না তাদের কাছে। দে আর নমিনেটেড বাই ভাইসরয়। এখন এই তিনজন ইন্ডিয়ানের যে কথা বললাম, এই ইন্ডিয়ানগুলো কে কে ছিল না, রাজা অফ বেনারস ছিল, ওকে, মহারাজা অফ পাতিয়ালা ছিল এবং স্যার দিনকর রাও। এই তিনজন ছিলেন আমাদের ইন্ডিয়ান, ওকে। এই অ্যাক্টে কি হলো না ডিসেন্ট্রালাইজেশন স্টার্ট হতে থাকলো। একটু আগে কি হচ্ছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কাছ থেকে সমস্ত লেজিসলেটিভ পাওয়ার ছিল, লর্ড ক্যানিং সব ফেরত দেওয়া শুরু করলো। হি স্টার্টেড রিটার্নিং, ওকে, স্টার্ট হয়েছিল 1861-তে রিটার্নিং, এবং এটা এন্ড হয়েছিল কততে না 1935 সালে। 1935 অ্যাকচুয়ালি এটা অ্যাক্ট, সেখান থেকে 1937 এটা রিটার্নিংয়ের শেষ, রিটার্নিংয়ের শুরু 1861-তে। তো ফার্স্ট এখান থেকে 4টা প্রশ্ন হবে। একটা হচ্ছে ফার্স্ট স্টেপ অফ সেন্ট্রালাইজেশন কি, কত সাল, 1773 সাল, ওকে। লাস্ট স্টেপ অফ সেন্ট্রালাইজেশন কি, লাস্ট স্টেপ অফ সেন্ট্রালাইজেশন হচ্ছে 1883 সাল, ওকে। ফার্স্ট স্টেপ অফ ডিসেন্ট্রালাইজেশন কি, সরি লাস্ট স্টেপ অফ সেন্ট্রালাইজেশন 1883 নয়, 1833 হবে, ওকে। লাস্ট স্টেপ অফ ফার্স্ট স্টেপ অফ ডিসেন্ট্রালাইজেশন হবে 1861, ওকে, 1861, এবং লাস্ট স্টেপ অফ ডিসেন্ট্রালাইজেশন হবে 1935, এইটা হচ্ছে অ্যাক্ট, এবং 1937। সো 4খানা ছিল আমাদের, 1773, 1833, 1861, 1935 এবং 1937। ফার্স্ট স্টেপ অফ সেন্ট্রালাইজেশন 1773, লাস্ট স্টেপ অফ সেন্ট্রালাইজেশন 1833, ফার্স্ট স্টেপ অফ ডিসেন্ট্রালাইজেশন 1861, লাস্ট স্টেপ অফ ডিসেন্ট্রালাইজেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে শুরু হয়ে 1937 সাল অবধি। এবার ভাইসরয়ের কাছে পাওয়ার এলো,
সে গভর্নমেন্টের ট্রানজ্যাকশন রুলস বানাবে। হি উইল রিকগনাইজ এবং হি উইল রিকগনাইজ দ্য পোর্টফোলিও সিস্টেম। ওকে, লর্ড ক্যানিং পোর্টফোলিও সিস্টেম 1859 সালেই দিয়ে দিয়েছিল, কিন্তু সেটা এক্সিকিউটিভ ডিসিশন ছিল। অ্যান্ড বাই দিস অ্যাক্ট এটা লেজিসলেটিভ প্রোটোকল পেলো। ওকে, লেজিসলেটিভ প্রোটোকল পেলো। আরেকটা হচ্ছে 1861 কি না অর্ডিন্যান্স সিস্টেম, এখন যেটা আছে প্রায় একই। এক্সিকিউটিভ মেকিং লজ হোয়েন পার্লামেন্ট ইজ অ্যাবসেন্ট, তখনও 6 মাস ছিল, এখনও আছে 6 মাস। ওকে, এরপরে আমাদের যে অ্যাক্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। এখানে কি বলা হলো না, আরও স্ট্রঙ্গার লেজিসলেটিভ কাউন্সিলস বানানো শুরু হলো। কিভাবে না, বাজেট ডিসকাশন করা, আস্ক কোয়েশ্চেন টু দ্য এক্সিকিউটিভ। নন অফিসিয়ালদের পাওয়ার তো ছিল না, এই অ্যাক্টের মাধ্যমে পাওয়ার দেওয়া হলো না, এখানে তারা প্রশ্ন করতে পারবে, অর্থাৎ একটু পাওয়ার বাড়লো। আবার ভাইসরয় কী করতো, ভাইসরয় আগে নিজে একা মেম্বার্সদের নমিনেট করতো, ঠিক আছে, কিন্তু এখন এই অ্যাক্টে বলা হলো রিকমেন্ডেশন অফ প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। ওকে, অর্থাৎ এখনকার দিনের বিধানসভা এর রিকমেন্ডেশন দরকার, বড় বড় ট্রেড অ্যাসোসিয়েশন, বেঙ্গল চেম্বার অফ কমার্সের রিকমেন্ডেশন দরকার, জমিনদার ট্রেড ইউনিয়ন, ইউনিভার্সিটি, এদেরও রিকমেন্ডেশন দরকার টু নমিনেট মেম্বার্স ইন দ্য লেজিসলেচার। ওকে, সো আমাদের এখন ডিরেক্ট ইলেকশন এবং ইনডাইরেক্ট ইলেকশনের ব্যাপার আসছে। ওয়ার্ড ইলেকশন এই কথাটা কিন্তু কোথাও ব্যবহার করা হয়নি, কিন্তু এই যে নমিনেশনের জন্য রিকমেন্ডেশন হচ্ছিল, আমরা এটাকে ধরে নিলাম না ইনডাইরেক্ট ইলেকশন। ওকে, এখন এই 1892তেই কেন এত কিছু দিয়ে দেওয়া হলো? ওকে, 1892তে কেন দিয়ে দেওয়া হলো? কারণ 1885 সালে ওইদিকে কংগ্রেস স্থাপন হয়ে গেছে এবং সে কি করছে, সে প্রেশার দিয়ে যাচ্ছে, তাই জন্যই 1892তে একটু আমরা স্বস্তি পেলাম। ওকে, তারপরে এসে যাচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909 বা মরলে মিন্টো রিফর্মস। মরলে ছিলেন আমাদের সেক্রেটারি অফ স্টেট, মিন্টো ছিলেন আমাদের ভাইসরয়। সো হঠাৎ সাডেনলি সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের স্ট্রেংথ 16 থেকে বাড়িয়ে 60 করে দেওয়া হলো, মানে পার্টিকুলারলি স্ট্রং বানানো হচ্ছে, লোককে বোঝানো হচ্ছে। কিন্তু লর্ড মিন্টোয়ের মাথায় আলাদা জিনিসই চলছিল। তারা কি করতে চাইছিল, সে চাইছিল করতে পুরনো যে পলিসি ডিভাইড অ্যান্ড রুল, আজকের দিনেও এই পলিসি সব জায়গায় মেনটেন হয়। He created a separate electorate for certain communities, and he had a communal electorate system. Okay, separate electorate এবং communal electorate, তাই জন্য লর্ড মিন্টোকে ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বলা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি একটা ডিভাইড অ্যান্ড রুলেরই ডিসিশন। ওকে, সো এখন 1773 থেকে শুরু করে যে স্টোরিটা হচ্ছে এরকম, 1773 থেকে শুরু হলো, সেখান থেকে 1909 আমরা কি পেলাম, সেখানে 1909 অবধি গিয়ে কি পেলাম এত দূর এসে? কিচ্ছুই পাইনি, নাথিং। এখনও আমরা ওদের ইচ্ছায় রিকমেন্ডেশন হচ্ছে, ওদের ইচ্ছায় এখনও হার্ডলি কিছু পাওয়ার্স পাওয়া যাচ্ছে। সো এখন আমরা আছি 1773 থেকে শুরু করে 1909তে, ঠিক আছে, লেট আমরা 1909তে আছি। স্বাধীনতা হচ্ছে আমাদের 1947 সালে। ওকে, সো এই যে 38 বছরে এমন কি হয়ে গেল যেটা কিনা প্রিভিয়াস 150 থেকে 200 বছরে হয়নি? কি জন্য হয়ে গেল এই 38 বছরে এত তাড়াতাড়ি? না, গ্রেট লিডার কামস মহাত্মা গান্ধী এলেন। হি গেভ আস দ্য ডিরেকশন, হি গেভ আস দ্য রুট ম্যাপ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স স্ট্রাকচার। ওকে, সো বলতে গেলে কোম্পানি রাজ ছিল প্রথমে 1773 থেকে শুরু করে, তারপরে হলো 93, তারপরে হলো 1813, ওকে, তারপরে হলো 1833, তারপরে আসলো 1853, ওকে, তারপরে 1857, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। সেখান থেকে হলো 1858 অ্যাক্ট। ওকে, 1858 অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাওয়ার অ্যাবলিশ করা হলো, কোম্পানি রুল শেষ হলো। ওকে, বাট সেরকম কিছু ইমপ্রুভমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি হয়নি 1861 বলো বা 1892 বলো বা 1909তে। এগুলো সব একটা কি না স্টেপ ছিল, কখনো বোঝাই যায়নি যে ইন্ডিয়া উইল বিকাম সোভরেইন। ওকে, সো
in the next part of our lecture, in the next part of our series, আমরা দেখব how Gandhiji actually gave the roadmap. Okay, how Gandhiji actually gave the roadmap from 1919 Act এবং তিনি কিভাবে রিকগনাইজ হলেন অ্যাজ এ ফাদার অফ দ্য নেশন, না তাকে বাই টাইপ রিকগনাইজ করা হলো ফাদার অফ দ্য নেশন. ওকে, so we will see this story in the next part in our making of the constitution chapter, এবং সেই চ্যাপ্টার থেকে, সেই চ্যাপ্টারের শুরু থেকে আমরা 1919 অ্যাক্ট নিয়ে আলোচনা করতে করতে আস্তে আস্তে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট মধ্যে ঢুকে যাব. সো আজকে আমাদের লেকচার এখানেই শেষ. আশা করি লেকচারটা আপনাদের ভালো লেগেছে. যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন. সো থ্যাংক ইউ.